বাবারে, তোর কপালে কি কোনোদিন একবেলা ভালো করে পেট ভরা খাবার জুটবে না? শুধু বাসি ভাত আর জল দিয়ে আর কতদিন চলবে রে? মা, তুমি কাঁদছো কেন? বাবা ফিরে আসবে। বাবা তো বলেছিল অনেক খেলনা নিয়ে আসবে। না রে বাবা, তোর বাবা তো এখন অনেক দূরে, আকাশের তারা হয়ে গেছে। ও আর আসবে না, তুই ঘুমো। কিন্তু মা, আমার যে খুব খিদে পেয়েছে। আজ কি খাবো আমরা? কালও তো শুধু আলু সেদ্ধই ছিল। আজকে আমি তোকে নতুন কিছু বানিয়ে দেব, তুই শুধু একটু অপেক্ষা করিস বাবা। মা কি তোকে কখনো না খাইয়ে রেখেছে? আজ তোর জন্য একটু অন্যরকম কিছু হবে। মায়ার স্বামী গত বছর হঠাৎ করেই এক অজানা রোগে মারা যান। তারপর থেকেই এই ছোট্ট সংসারটার সব ভার তার কাঁধে এসে পড়ে। গ্রামের কিছু বাড়িতে বাসন মেজে তাতে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করাও কঠিন হয়ে দাঁড়ায়। ও মায়া, আজ এত তাড়াতাড়ি চলে এলি? কাল বাসনগুলো ঠিক মতো মাজা হয়নি, আজ ভালো করে মাজবি, যেন ঝকঝক করে। অঙ্কনের শরীর ভালো ছিল না গিন্নিমা, তাই কাল কাজ শেষ করতে পারিনি। আজ এসেছি সব কাজ ঠিক মতো শেষ করতে, আপনার কোনো অভিযোগ থাকবে না। ও, তাই বুঝি? ছেলেপিলে থাকলে এমনই হয়। তোর স্বামী তো নেই, এখন তো সব দায়িত্ব তোর ঘাড়ে। কি রে, পারছিস তো সব সামলাতে? একা মেয়ে মানুষ তো, কাজ কামাই করলে কিন্তু বেতন কম পাবি। আপনারা না থাকলে তো আমার সংসার চলতোই না গিন্নিমা। আপনাদের দয়ায় এখনো দুবেলা দুমুঠো খেতে পাই, আপনারা আছেন বলেই তো। সে তো বটেই, আমরা না থাকলে তোরা কোথায় যাস? ধন্যবাদ গিন্নিমা, আপনারাই তো আমাদের ভরসা। ভগবান আপনার মঙ্গল করুক। সুলোচনা দেবী মুখে যতই দয়ার কথা বলুক, বিনিময়ে তিনি মায়ার কাছ থেকে অনেক বেশি কাজ করিয়ে নেন। কি রে মায়া, আবার সেই জমিদার বাড়ি থেকে ফিরছিস? কত আর খাটবি বলতো? ওরাও তো তোকে লুটে নেয়। কি করব বল সরলা, অঙ্কনটা তো ছোট, ওর তো পেট ভরা চাই। আর জমিদার বাড়ি ছাড়া কাজও তো মেলে না, অন্য কোনো কাজ তো আর জোটে না রে, তুই তো জানিস। কবে বুঝবি, এই সমাজে গরিবের কোনো আশা নেই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শুধু কষ্ট আর অভাব, শুধু খেটেই মরতে হবে। এমন কথা বলিস না সরলা, আশা না থাকলে মানুষ বাঁচে কিভাবে? আমার ছেলেটা একদিন ঠিক বড় হবে, ওকে আমি পড়াশোনা শিখিয়ে মানুষ করব, ও এই সমাজের মুখ উজ্জ্বল করবে। আরে বাবা, পড়াশোনা করাবি কিসে? তোর তো স্কুল ফিস দেওয়ারও ক্ষমতা নেই। আকাশ কুসুম স্বপ্ন দেখিস না তো, গরিবের আবার কিসের স্বপ্ন? সরলা যাই বলুক, আমি আমার ছেলেকে পড়াবই। আমার এই স্বপ্ন একদিন সত্যি হবে, আমার এই একটাই আশা। মায়া সরলার তিক্ত কথায় দমে যায় না। সে জানে পথটা কঠিন, কাটা বেছানো, কিন্তু তার অঙ্কনের জন্য সে সব কিছু করতে রাজি। মায়াদেবী, আপনার ছেলে অঙ্কন তো খুব মেধাবী। পড়াশোনায় ওর আগ্রহ দেখে আমি মুগ্ধ।
এরকম ছেলে আমি খুব কমই দেখেছি। ওর মেধা অসাধারণ। সত্যি বলছেন স্যার? আমার অঙ্কন ভালো পড়াশোনা করে? আমি তো ভাবতেই পারিনি যে ও এত ভালো করবে। হ্যাঁ, খুব ভালো। ওর মেধা দেখে মনে হয় ও একদিন অনেক বড় হবে, কিন্তু ওর বই খাতার খরচ আর অতিরিক্ত টিউশনের ব্যবস্থা করা দরকার। এতে ও আরো ভালো ফল করবে, আরো এগিয়ে যাবে। আমি জানি স্যার, চেষ্টা করছি। আরো কিছু কাজ খুঁজছি যাতে ওর জন্য ব্যবস্থা করতে পারি। একটু সময় দিন স্যার, আমি যে কোনো মূল্যে ওর পড়াশোনা চালিয়ে যাব। আপনার তো খুব কষ্ট হচ্ছে দেখছি। যদি কোনো সাহায্য লাগে আমাকে জানাতে দ্বিধা করবেন না। স্কুলের পক্ষ থেকেও আমরা যতটা পারি সাহায্য করব। ওর মতো ছাত্র আমাদের গর্ব। আপনার আশীর্বাদই আমাদের জন্য সবচেয়ে বড় সাহায্য স্যার। আপনারাই তো ভরসা। ভগবান আপনার মঙ্গল করুক। মায়ার স্বপ্ন পূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় গ্রামের প্রভাবশালী মহাজন নীলকান্ত। কি রে মায়া, তোর ভিটের পাশের ওই ভাঙা জমিটা বিক্রি করছিস না কেন? আমি একটা বড় গোদাম ঘর বানাবো ওখানে। তোর জমিতেই আমার সব পরিকল্পনা। না বাবু, এই জমিটুকু ছাড়া তো আমাদের আর কোনো ঠিকানা নেই। ওইখানে একটা ফলের গাছ আছে, তাতেই আমাদের কিছু চলে। ওটাই আমাদের শেষ সম্বল। ফলের গাছ চলে না ছাই। আমি তোকে অনেক টাকা দেব, তোর ছেলেকে শহরে পড়াবি, নতুন ঘর বানাবি। কেন বুঝছিস না? একবার আমার কথা শোন। না বাবু, জমি আমি বেচতে পারবো না। ওইটুকুতেই আমাদের একমাত্র আশ্রয়। ওই জমি বেচলে অঙ্কনের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। অহংকার করছিস? গরিবের আবার কিসের অহংকার? বেশি বাড়াবাড়ি করলে ফল ভালো হবে না। তোর জমি তো আমি নিয়েই ছাড়বো, দেখে নিস। আমি অহংকার করছি না বাবু, আমি শুধু আমার ছেলেকে মানুষ করতে চাই। ওই আশ্রয়টুকু আমার দরকার। ওটা না থাকলে আমরা বাঁচবো না। দেখ মায়া, সোজা আঙ্গুলে ঘি যদি না ওঠে আঙ্গুল বাঁকা করতে হয়। আমি তোকে শেষবার বলছি, জমিটা বিক্রি করে দে। পরে কিন্তু পস্তাবি, যখন তোর হাতে আর কিছুই থাকবে না। না বাবু, পারবো না, কিছুতেই পারবো না। আমার মরা মুখ দেখলেও না। মহাজন নীলকান্তের হুমকি মায়াকে আরো চিন্তায় ফেলে দেয়। তার স্বপ্নগুলো যেন ভাঙার উপক্রম। মা, তুমি কাঁদছো কেন? আমার স্কুলটা আমার খুব ভালো লাগে মা। আমি বড় হয়ে মাস্টার মশাই হব। তোমার সব দুঃখ দূর করে দেব। তুমি আর কাঁদবে না। হ্যাঁ বাবা, তুই মাস্টার মশাই হবি, অনেক বড় হবি। তোর জন্য মা সব কষ্ট সইবে। তুই শুধু মন দিয়ে পড়িস। পরের দিন সকালে মহাজন নীলকান্তের পাঠানো লোক এসে মায়ার ভিটের পাশের জমিতে জোর করে খুঁটি পুঁততে শুরু করে। মায়া ছুটে যায়। দাঁড়াও, এটা আমার জমি। এখানে খুঁটি পুঁতছো কেন? তোমাদের কোনো অধিকার নেই। আরে মায়া দিদি, মহাজন বাবু জমি কিনে নিয়েছেন, এখন এ জমি ওনার। তুমি বাধা দিও না, সরে যাও এখান থেকে। না, আমি জমি বিক্রি করিনি। এটা আমার একমাত্র আশ্রয়, আমার ছেলের ভবিষ্যৎ, আমার স্বামীর শেষ স্মৃতি। মোড়ল মশাই, আপনি কিছু করুন। মহাজন বাবু আমার জমি কেড়ে নিচ্ছেন। মায়া, তুই জানিস না মহাজন বাবু যা বলবেন সেটাই আইন। তোর ভাগ্য খারাপ, তোর জমি উনি কেড়ে নিয়েছেন। তুই কেন ঝামেলা করছিস? না মোড়ল মশাই, আমি জমি বিক্রি করিনি। আমার অঙ্কনের ভবিষ্যৎ মাটি হয়ে যাবে। আমরা কোথায় যাব?
যা হওয়ার হয়ে গেছে, আর কোনো কথা বলিস না। এইসব নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না, নিজেরই বিপদ হবে। মা, আমাদের জমিটা নিয়ে গেল কেন ওরা? আমরা এখন কি করব? আমরা কি ঘর ছাড়া হয়ে যাব? আমি জানি না বাবা, আমি জানি না। মনে হয় সব শেষ হয়ে গেল, কিন্তু তুই চিন্তা করিস না। আমি কি তাহলে আর স্কুলে যেতে পারবো না মা? আমার যে খুব খারাপ লাগবে তাহলে। না বাবা, তুই স্কুলে যাবি। আমি যা পারি তাই করব। তোর পড়াশোনা বন্ধ হবে না, আমি কোনোদিন তা হতে দেব না। মায়া দিনরাত এক করে পরিশ্রম করে, জমানো টাকা দিয়ে অঙ্কনের পড়াশোনার খরচ চালায়। মা, এত রাত হয়ে গেল, তুমি এখনো ঘুমাওনি? হ্যাঁ রে বাবা, ঘুমাবো। তা তোর পড়াশোনা কেমন চলছে? পরীক্ষা কেমন হলো? খুব ভালো চলছে মা। আর কিছুদিন পরেই আমার ফাইনাল পরীক্ষা। আমি ভালো ফল করলে চাকরিও পেয়ে যাব। আর তখন তুমি আর কাজ করবে না কিন্তু। তোর বাবা বলতো তুই বড় হয়ে মাস্টার মশাই হবি। সেই স্বপ্নটা পূরণ করতে পারলেই আমি সার্থক। আমার আর কিছু চাই না। মা, তোমার আর বাবার আশীর্বাদে আমি ঠিক পারবো। তুমি আর চিন্তা করো না, তোমার সব কষ্ট দূর করে দেব। তোমার মুখে হাসি আমি ফোটাবই। আমি জানি রে বাবা, তুই বড় হলে আমার আর কোনো কষ্ট থাকবে না। এটাই আমার সবচেয়ে বড় স্বপ্ন। অঙ্কনের স্বপ্ন পূরণ হয়। সে পড়াশোনা শেষ করে গ্রামেরই একটা স্কুলের শিক্ষক হিসেবে যোগ দেন। তার প্রথম মাইনের টাকা এনে সে মায়ের হাতে তুলে দেয়। মা, এই নাও তোমার প্রথম মাইনে। তোমার সব কষ্ট দূর করার পালা এবার। এখন থেকে তোমার দায়িত্ব আমার। আমার গরিবের আশা পূর্ণ হলো রে বাবা। আমার সব কষ্ট আজ ধুয়ে গেল। আমার স্বপ্ন আজ সত্যি হলো। তোকে মানুষের মতো মানুষ করতে পেরে আজ আমি সার্থক। তোর বাবা আজ বেঁচে থাকলে কত খুশি হতো। তার স্বপ্নও পূরণ হলো। হ্যাঁ মা, তোমার আর বাবার আশীর্বাদে আজ আমি এই গ্রামের বিদ্যালয়ে শিক্ষক হতে পেরেছি। এখন থেকে তুমি আর কোনো কাজ করবে না, শুধু ওই আরাম করবে। আমার আর কোনো চাওয়া নেই রে বাবা, তুই সুখী হ, এটাই আমার একমাত্র প্রার্থনা। জানেন বাবু, মায়াদেবীর ছেলে অঙ্কন এখন আমাদের স্কুলের মাস্টার মশাই। কি ভালো ছেলে! কত কষ্ট করে ওকে পড়াশোনা করিয়েছেন মায়াদেবী। সেই মায়া যার জমি আমি নিতে চেয়েছিলাম, সে এত কষ্ট করে ছেলেকে মাস্টার বানিয়েছে। বিশ্বাস হচ্ছে না, আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ বাবু, গরিবের আশা যে এত বড় হতে পারে, মায়াদেবী এটা প্রমাণ করে দিলেন। আপনি নিজে গিয়ে একবার দেখে আসুন। যে মহাজন নীলকান্ত একদিন মায়ার জমি কেড়ে নিতে চেয়েছিলেন, তিনিও অঙ্কনের সাফল্যের কথা শুনে অবাক হন। এর পরের দিন মহাজন নীলকান্ত মায়ার বাড়িতে আসেন। তিনি মায়ার কাছে ক্ষমা চান। মায়াদেবী, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে অনেক ভুল বুঝেছিলাম। আপনার জমি কেড়ে নিতে চেয়েছিলাম। আমি অনেক পাপ করেছি। যা হয়েছে তা হয়ে গেছে বাবু। আমি এখন সুখী, আমার কোনো অভিযোগ নেই। অঙ্কন, তোমার মতো শিক্ষক এই গ্রামে পাওয়ায় আমাদের সৌভাগ্য। আমি গর্বিত যে তুমি আমাদের এই গ্রামেরই ছেলে। গ্রামের মুখ উজ্জ্বল করেছো। সবটাই মায়ের আশীর্বাদ বাবু। মা না থাকলে আমি আজ এখানে আসতে পারতাম না। তিনিই আমার সব। মায়ার এই জয় যেন গোটা গ্রামের গরিব মানুষের কাছে এক নতুন আশার আলো হয়ে দেখা দেয়।